শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 64। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনার ঘরের দেওয়ালেও যেন চোখ ফুটবে, আপনার জানালার বাইরের অন্ধকার শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য আত্মার বিচরণ ক্ষেত্র। আজকের প্রথম ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদহ রেল স্টেশনকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক হাড়হিম করা ভয়ঙ্কর সত্য ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটি ভারতের একটি জনপ্রিয় পিকনিক স্পটকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক অকল্পনীয় ভয়াল অভিজ্ঞতা। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই জীবন্ত যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। ঘটনাগুলো এতটাই সাম্প্রতিক যে এখনও সেই স্থানগুলোতে আতঙ্কের ছায়া কাটেনি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, শিয়ালদহের অর্ধরাতের অতিথি, যে প্ল্যাটফর্মে শেষ ট্রেনের পর শুরু হয় আরেক জগৎ। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌম্যদীপ। সৌম্যদীপ কলকাতার শিয়ালদহের বাসিন্দা এবং পেশায় একজন প্রাইভেট কোম্পানির নির্বাহী। তিনি তার চোখে দেখা এক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সৌম্যদীপকে তার সাহসের জন্য, এই ভয়াল সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। ঘটনাটি 2024 সালের 15ই জানুয়ারির। সৌম্যদীপ তখন তার অফিসের একটি জরুরি প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। সেদিন ছিল সোমবার। অফিস শেষ হয়েছে রাত 11টায়। সাধারণত সে গাড়ি নিয়ে যাতায়াত করে, কিন্তু সেদিন গাড়িটি সার্ভিসিংয়ে ছিল, তাই বাধ্য হয়ে সে ট্রেন ধরার সিদ্ধান্ত নেয়। শিয়ালদহ স্টেশন থেকে তার বাড়ি ব্যারাকপুরে যাওয়ার শেষ ট্রেনটি ছাড়ে রাত 11:45। সৌম্যদীপ ভাবল এখনও সময় আছে, সে ঠিকই পৌঁছে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার অফিস থেকে বের হতে হতে রাত 11:30 বেজে গেল। তিনি দ্রুত একটি অটো নিয়ে শিয়ালদহ স্টেশনের দিকে রওনা দিলেন। পথে প্রচণ্ড যানজট। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন তিনি, মনে মনে প্রার্থনা করছেন যেন ট্রেনটি মিস না হয়। কিন্তু নিয়তির আর কিছুই বোধহয় অপছন্দ ছিল না। তিনি স্টেশনে পৌঁছান রাত 11:58। শেষ ট্রেনটি তখন প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় 5 মিনিট আগেই বেরিয়ে গেছে। সৌম্যদীপ কিছুটা হতাশ হয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন। ভাবলেন এখন আর কোনো উপায় নেই। রাত 12টা বেজে গেছে, স্টেশন প্রায় ফাঁকা। কয়েকজন পথচারী, কয়েকজন ভিক্ষুক আর কিছু গৃহহীন মানুষ প্ল্যাটফর্মের কোনো কোণে ঘুমিয়ে পড়েছেন। তিনি ভাবলেন এখনই বাইরে বের হওয়া ঠিক হবে না। কলকাতার রাত, বিশেষ করে শিয়ালদহ এলাকায় রাতের বেলা তেমন নিরাপদ নয়। তিনি সিদ্ধান্ত নিলেন ভোর পর্যন্ত স্টেশনে অপেক্ষা করবেন। প্রথম ট্রেন ছাড়বে ভোর 4:20। সৌম্যদীপ প্ল্যাটফর্ম নম্বর 8-এ এসে দাঁড়ালেন। সেখানে কিছু লোকজন বসেছিলেন। তিনি একটি বেঞ্চে গিয়ে বসলেন। আশেপাশে তাকিয়ে দেখলেন তার থেকে কিছু দূরে এক বৃদ্ধ বসে আছেন, যিনি বারবার মাথা নাড়ছেন। আর এক কোণে এক মহিলা তার ছোট ছেলেকে নিয়ে শুয়ে আছেন। আর কেউ নেই। প্ল্যাটফর্মের লাইটগুলো ম্লান হয়ে জ্বলছে। শীতের রাত, তাই কুয়াশাও কিছুটা জমেছে। সময় গড়াতে লাগল। সৌম্যদীপের চোখে ঘুম আসছিল, কিন্তু কোনো কারণে তার মনে অস্থিরতা কাজ করছিল। তিনি বারবার ঘড়ি দেখছিলেন। রাত 1:20। হঠাৎ করেই তার মনে হলো প্ল্যাটফর্মের দূর প্রান্তে যেন কিছু একটা নড়াচড়া করছে। তিনি প্রথমে ভাবলেন বোধহয় কোনো কুকুর বা বিড়াল হবে, কিন্তু তারপর দেখলেন সেটা যেন মানুষের মতো আকৃতি। ধীরে ধীরে সেই আকৃতি পরিষ্কার হতে লাগল। সৌম্যদীপ দেখলেন এক মহিলা। সে তো শুভ্র শাড়ি পরা, তার বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। তিনি ধীরে ধীরে প্ল্যাটফর্মের এদিক ওদিক হাঁটছেন, যেন কারোর অপেক্ষা করছেন। সৌম্যদীপ ভাবলেন বোধহয় তিনিও কোনো আত্মীয়ের অপেক্ষায় আছেন, কিন্তু তার মনে একটা অদ্ভুত কেমন লাগছে। মহিলাটির চলাফেরায় কোনো শব্দ নেই, তার পায়ের নিচে কোনো আওয়াজ হচ্ছে না। মহিলাটি কিছুক্ষণ হাঁটার পর থামলেন। তারপর হঠাৎ করেই তিনি সৌম্যদীপের দিকে তাকালেন। সৌম্যদীপ দেখলেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটি একেবারে ফাঁপা, যেন প্রাণহীন। তিনি তার দিকে তাকিয়ে হাসলেন না, কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। সৌম্যদীপের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি চোখ সরিয়ে নিলেন। মনে মনে ভাবলেন কিছু হবে না, সব ঠিক আছে।
কিছুক্ষণ পর যখন তিনি আবার তাকালেন, দেখলেন সেই মহিলা এখন তার আরও কাছে চলে এসেছেন। তিনি একটি বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছেন, যেন কিছু খুঁজছেন। সৌম্যদীপ লক্ষ্য করলেন তার গায়ের শাড়িটি পুরনো আমলের, এমনকি শাড়ির রঙও বিবর্ণ। তার হাতে একটি পুরনো আমলের হাত ব্যাগ, ব্যাগটিও খুব পুরনো। সৌম্যদীপের পাশে বসা বৃদ্ধ লোকটি হঠাৎ করেই উঠে দাঁড়ালেন। তিনি খুব দ্রুত পায়ে হাঁটতে লাগলেন প্ল্যাটফর্মের অন্য প্রান্তে। সৌম্যদীপ দেখলেন তার মুখে ভয়ের ছাপ। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনি শুধু দেখলেন সেই মহিলা এখন তার থেকে মাত্র 40 ফুট দূরে। ঠিক সেই সময় প্ল্যাটফর্মের ওপাশ থেকে একটি ট্রেন আসার শব্দ শোনা গেল। সৌম্যদীপ ভাবলেন, এত রাতে ট্রেন, শেষ ট্রেন তো অনেক আগেই চলে গেছে। কিন্তু সত্যি একটি ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল। ট্রেনটি ছিল একটি লোকাল ট্রেন, কিন্তু এর রং ছিল অস্বাভাবিক, ধূসর, প্রায় কালো। এর জানালাগুলোয় কোনো আলো ছিল না। ট্রেন থামার পর দরজা খুলে গেল, কিন্তু ভেতর থেকে কেউ নামল না। সৌম্যদীপ দেখলেন সেই মহিলা ট্রেনের দিকে এগিয়ে গেলেন। তিনি ধীরে ধীরে একটি দরজা দিয়ে ট্রেনে উঠে পড়লেন। তারপর ট্রেনের জানালা দিয়ে তিনি বাইরে তাকালেন। তিনি সৌম্যদীপের দিকে তাকিয়ে আছেন। তার মুখে এবার একটি হাসি ফুটল, একটি বিকট, ভয়ঙ্কর হাসি। সৌম্যদীপের তখন প্রাণ কাঁপছে। তিনি উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু পা চলছে না। তিনি শুধু দেখলেন ট্রেনের অন্যান্য জানালা দিয়েও অনেক মুখ বেরিয়ে এসেছে। অসংখ্য মানুষ, তাদের সবার মুখ ফ্যাকাশে, চোখ ফাঁপা। তারা সবাই একযোগে তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু শীতলতা, মৃত্যুর শীতলতা। তারপর হঠাৎ করেই সব অন্ধকার। ট্রেনটি উধাও, প্ল্যাটফর্ম আগের মতোই ফাঁকা, লাইটগুলো জ্বলছে। সেই মহিলাও নেই, ট্রেনটিও নেই। শুধু সৌম্যদীপ একা বসে আছেন, তার সারা শরীর ঘামে ভেজা। তখন রাত 2:10। সৌম্যদীপ আর সেখানে এক মুহূর্তও বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত প্ল্যাটফর্ম থেকে নামার সিদ্ধান্ত নিলেন, কিন্তু নামবেন কিভাবে? বাইরে অন্ধকার। তবুও তিনি দৌড়াতে লাগলেন স্টেশনের মূল ফটকের দিকে। পথে একজন টিআরডি কর্মীকে দেখতে পেলেন। তিনি থমকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন, দাদা, এই রাতে কোনো ট্রেন আসে? রাত 2টায়? টিআরডি কর্মী অবাক হয়ে তাকে দেখলেন। বললেন, আরে বাবু, আপনি কি ঠিক আছেন? এই রাতে কোনো ট্রেন নেই। শেষ ট্রেন চলে গেছে রাত 12টার আগেই। আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখছেন। সৌম্যদীপ তখন বুঝতে পারলেন তিনি যা দেখেছেন তা স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে টিআরডি কর্মীকে সব ঘটনা খুলে বললেন। কর্মী শুনে একটু চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, বাবু, আপনি জানেন এই স্টেশনে বহু বছর আগে এক মহিলা মারা গিয়েছিলেন। তিনি তার ছেলের অপেক্ষায় ছিলেন, কিন্তু ছেলে আর ফেরেনি। তিনি প্রতিদিন রাতে এখানে আসতেন। একদিন খুব কুয়াশাচ্ছন্ন রাতে তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান। তারপর থেকে অনেকে তাকে দেখেছেন, বিশেষ করে শীতের রাতে, শেষ ট্রেনের পর। তিনি এখনও তার ছেলের অপেক্ষায় এখানে আসেন। সৌম্যদীপের পা থেকে যেন সব শক্তি চলে গেল। তিনি কেঁদে ফেললেন। টিআরডি কর্মী তাকে একটি চা খাওয়ালেন এবং ভোর পর্যন্ত তার পাশে বসে রইলেন। ভোরের প্রথম ট্রেনে সৌম্যদীপ বাড়ি ফিরলেন, কিন্তু ফিরলেও তিনি আর আগের মানুষ নেই। আজও তিনি রাত 12টার পর শিয়ালদহ স্টেশনের নাম শুনলেই ভয়ে কাঁপেন। তার চোখের সামনে এখনও ভাসে সেই মহিলার ফাঁপা চোখ, সেই ট্রেনের জানালা থেকে তাকিয়ে থাকা অসংখ্য মুখ। সৌম্যদীপ আমাদের বলেছেন, আমি কোনোদিনও ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু ওই রাত আমার সব বিশ্বাস বদলে দিয়েছে। আমি এখনও ভাবি ওই ট্রেনটি কোথা থেকে এসেছিল, ওই মহিলাটি কে ছিলেন, আর ওই ট্রেনের জানালা থেকে যারা তাকিয়েছিল তারা কি সবাই সেই মহিলার মতোই কোনো আত্মা? শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম 8-এ আমি আজও যেতে পারি না, আর কোনো দিন যাব না। এটি ছিল শিয়ালদহ রেল স্টেশনের সেই অর্ধরাতের অতিথির ঘটনা। এই ঘটনার সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সৌম্যদীপের দাবি তিনি যা দেখেছেন তা শতভাগ বাস্তব। তিনি এখনও সেই রাতের শীতল অভিজ্ঞতা ভুলতে পারেননি। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আরও গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক। এবারের ঘটনা ভারতের একটি পিকনিক স্পটের, যেখানে মৃত্যুর পরও থামেনি এক আত্মার আহাজারি। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রজনী। রজনী পুনের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তিনি তার এক বান্ধবীর মাধ্যমে এই ঘটনা জানতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ রজনীকে এই হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। ঘটনাটি 2023 সালের অক্টোবর মাসের। ভারতের মহারাষ্ট্রের লোনাভালা একটি জনপ্রিয় পিকনিক স্পট। মুম্বাই আর পুনের কাছাকাছি বলে সপ্তাহান্তে এখানে হাজার হাজার পর্যটক ভিড় করে। পাহাড়, জলপ্রপাত আর শীতল আবহাওয়া সব মিলিয়ে এটি একটি আদর্শ পিকনিক স্পট। কিন্তু এই পিকনিক স্পটের গল্পটি কিন্তু মোটেও সুখকর নয়। রজনীর বান্ধবী পূর্ণিমা আর তার স্বামী রণজিৎ খুব ঘুরতে ভালোবাসেন। 2023 সালের অক্টোবরে তারা লোনাভালায় যাওয়ার পরিকল্পনা করেন। একটি অনলাইন পোর্টাল থেকে তারা একটি ছোট্ট কুটির বুক করেন। কুটিরটির নাম ছিল মিস্টি ভ্যালি রিট্রিট। নাম শুনেই ভালো লেগেছিল তাদের। ছবিতেও দেখেছিলেন বেশ সুন্দর, পাহাড়ের কোলে, চারপাশে সবুজ বন। কুটিরের সামনে একটি ছোট্ট বারান্দা, সেখানে বসে চা খাওয়ার ব্যবস্থা। তারা ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েন আশেপাশের দর্শনীয় স্থান দেখতে। সারা দিন খুব ভালো কাটে তাদের। ভোর পর্যন্ত তারা লোনাভালার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। ভুলুঙ্গি পয়েন্ট, টাইগার পয়েন্ট, রাজমাছি সব জায়গায় যান। ফিরে আসেন সন্ধে 7টায়। তারপর কুটিরের বারান্দায় বসে চা খান। তখনই পূর্ণিমার কিছু অদ্ভুত মনে হয়। বারান্দা থেকে তিনি লক্ষ্য করেন পাশের একটি কুটিরে কেউ নেই, কিন্তু সেই কুটিরের বারান্দায় একটি দোলনা আছে, সেটা হঠাৎ হঠাৎ দুলছে। তিনি ভাবলেন বোধহয় হাওয়ায় দুলছে, কিন্তু কোনো হাওয়া নেই, চারপাশ সম্পূর্ণ স্থির। তারপরেও দোলনাটা দুলছে। পূর্ণিমা তার স্বামীকে বিষয়টি বলেন। রণজিৎ প্রথমে পাত্তা দেননি, বললেন তুমি বেশি ভাবছো, ওটা হয়তো কোনো পাখি বসেছিল, উড়ে গেছে। পূর্ণিমা আর কিছু বললেন না। রাতের খাবার শেষে তারা ঘুমোতে গেলেন, কিন্তু পূর্ণিমার ঘুম আসছিল না। বারবার তার মনে হচ্ছিল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। তিনি বারবার চোখ খুলে দেখছেন আশেপাশে কেউ নেই, ঘরের জানালা বন্ধ, সবকিছু ঠিক আছে। রাত প্রায় 2টোর দিকে হঠাৎ করেই তিনি শুনতে পেলেন কে যেন মৃদু স্বরে গান গাইছে। কোনো পরিচিত গান নয়, কিন্তু খুব মিষ্টি একটি কণ্ঠ। তিনি প্রথমে ভাবলেন স্বপ্ন দেখছেন, কিন্তু কণ্ঠটা এত স্পষ্ট। তিনি রণজিৎকে ডাকলেন। রণজিৎও জেগে উঠলেন। তিনিও শুনতে পেলেন। গানটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন কোনো মেয়ে গাইছে। গানটা খুব দুঃখের, ভাষা হিন্দি। পূর্ণিমা বললেন আমাদের বের হওয়া উচিত। রণজিৎ বললেন না, ভয় পেও না, আমি দেখছি। রণজিৎ উঠে দরজার দিকে গেলেন। দরজা খোলার আগে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। তিনি দেখলেন বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পোশাক, মুখ ফ্যাকাশে। সে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আছে, যেন আকাশের দিকে চেয়ে গান গাইছে। রণজিৎ ভয়ে জড়সড় হয়ে গেলেন। তিনি পূর্ণিমাকে বললেন ওখানে কেউ আছে। পূর্ণিমা তখন জানালার কাছে এসে তাকালেন। তিনিও দেখলেন। তার চোখ কপালে উঠে গেল। তারা দুজনেই দেখলেন সেই মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকালো। তার মুখে কোনো ভাব নেই, চোখ দুটি পানির মতো স্বচ্ছ কিন্তু প্রাণহীন। সে তাদের দিকে তাকিয়ে হাসল না, কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই সে বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেল। পূর্ণিমা চিৎকার করে উঠলেন। রণজিৎ দ্রুত দরজা খুলে বারান্দায় ছুটে গেলেন, কিন্তু সেখানে কেউ নেই। নিচে তাকিয়ে দেখলেন কোনো লাশ নেই, কোনো রক্ত নেই, কিছুই নেই, শুধু অন্ধকার। তখন তারা বুঝতে পারলেন তারা যা দেখেছেন তা কোনো জীবিত মানুষ নয়। তারা ভয়ে কাঁপতে লাগলেন। সারা রাত আর ঘুমোতে পারেননি, ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। সকালে তারা কুটিরের ম্যানেজারের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। ম্যানেজার প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু পূর্ণিমা ও রণজিতের মুখের ভয় দেখে তিনি কিছুটা নরম হলেন। তিনি বললেন, আপনারা কি জানেন এই কুটিরটার একটা ইতিহাস আছে? ম্যানেজার তখন তাদের একটি ঘটনা শোনালেন। প্রায় 10 বছর আগে এই কুটিরেই এক তরুণী তার প্রেমিকের সাথে বেড়াতে এসেছিলেন। তাদের খুব ভালোবাসা ছিল, কিন্তু প্রেমিক তাকে বিয়ে করতে চাইছিল না। ওই তরুণী বারবার অনুরোধ করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি রাতে বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে, বিশেষ করে অক্টোবর মাসে, তার আত্মা এখানে দেখা দেয়, গান গায়, বারান্দায় দাঁড়িয়ে থাকে। কেউ কেউ তাকে দেখেছেন। পূর্ণিমা ও রণজিৎ শুনে অবাক হলেন। তারা তখন বুঝতে পারলেন তারা যে মেয়েটিকে দেখেছেন তিনি ছিলেন সেই আত্মহত্যাকারী তরুণী। কিন্তু ঘটনা সেখানেই শেষ নয়। পূর্ণিমা ও রণজিৎ ঘটনার পরপরই কুটির ছেড়ে চলে আসেন, কিন্তু তাদের সঙ্গে যেন সেই আত্মাও চলে এসেছিল। বাড়ি ফেরার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। প্রথমে পূর্ণিমা তার বাড়িতে রাতে মৃদু গানের শব্দ শুনতে পেতেন, একই গান যা তিনি লোনাভালায় শুনেছিলেন। তিনি ভাবতেন বোধহয় তার মনের ভ্রম, কিন্তু রণজিৎও একই কথা বললেন।
তিনিও শুনতে পাচ্ছেন। তারপর একদিন রাতে পূর্ণিমা ঘুম থেকে জেগে দেখেন তার বিছানার পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, সেই একই সাদা পোশাক, ফ্যাকাশে মুখ, স্বচ্ছ চোখ। তিনি চিৎকার করে উঠলেন, আর তখনই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রণজিৎ একই অভিজ্ঞতার শিকার হলেন। তিনি একদিন রাতে বাথরুমে গিয়ে দেখেন আয়নায় সেই মেয়েটির প্রতিচ্ছবি। তিনি পেছনে তাকান, কেউ নেই, কিন্তু আয়নায় তিনি স্পষ্ট দেখতে পান সেই মুখ। তারা খুব ভয় পেয়ে গেলেন। বুঝতে পারলেন শুধু কুটির নয়, তারাও যেন এই আত্মার গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না। তারা স্থানীয় একজন পুরোহিতের শরণাপন্ন হলেন। পুরোহিত এসে তাদের বাড়িতে পুজো দিলেন। তিনি বললেন, এই আত্মাটি খুব অসন্তুষ্ট, তার মৃত্যুর পর শান্তি মেলেনি। সে এখন আপনাদের সাথে লেগে আছে, কারণ আপনারা তাকে দেখেছেন, তার অস্তিত্ব বুঝতে পেরেছেন। পুরোহিতের পুজোর পর কিছুদিন শান্তি ছিল, কিন্তু তারপর আবার শুরু হলো। একদিন রাতে পূর্ণিমার ঘুম ভাঙল। তিনি দেখলেন সেই মেয়েটি তার ঘরের কোণে দাঁড়িয়ে, কিন্তু এবার তার হাতে একটি ছবি। ছবিটি তিনি পূর্ণিমার দিকে এগিয়ে দিলেন। পূর্ণিমা দেখলেন ছবিতে একটি ছেলে, সেই ছেলেটির মুখ। মেয়েটি ইশারায় বোঝাতে চাইল এই ছেলেটিকে খুঁজে বের করতে হবে। পূর্ণিমা বুঝতে পারলেন এই সেই প্রেমিক যে ওই মেয়েটিকে ফিরিয়ে দিয়েছিল, যে তার মৃত্যুর কারণ। সে এখনও তার খুঁজে বেড়াচ্ছে। পূর্ণিমা ও রণজিৎ সিদ্ধান্ত নিলেন তারা এই রহস্যের সমাধান করবেন। তারা আবার লোনাভালা গেলেন। সেখানে গিয়ে পুরনো রেকর্ড ঘেঁটে স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারা সেই প্রেমিকের সন্ধান পেলেন। সে এখনও বেঁচে আছে, মুম্বাইয়েই থাকে, বিবাহিত, সংসারী। পূর্ণিমা ও রণজিৎ তার কাছে গেলেন, তাকে সব ঘটনা খুলে বললেন। প্রথমে সে কিছু মানতে চায়নি, কিন্তু পূর্ণিমা যখন সেই ছবির কথা বললেন যা সেই মেয়েটি তাদের দেখিয়েছিল, তখন সে থতমত খেয়ে গেল। সে কাঁদতে লাগল, বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু সমাজের ভয়ে, পরিবারের ভয়ে ওকে বিয়ে করতে পারিনি। ও চলে গেলে আমি খুব কেঁদেছি, কিন্তু আর কি করার। পূর্ণিমা বললেন, ও এখনো শান্তি পায়নি, ওর আত্মা এখনো অশান্ত। তোমাকে একবার ওর কাছে যেতে হবে, ওকে মুক্তি দিতে হবে। প্রেমিক প্রথমে রাজি হয়নি, কিন্তু পূর্ণিমা ও রণজিতের অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হলো। তারা আবার লোনাভালার সেই কুটিরে গেল। প্রেমিক সেই বারান্দায় দাঁড়িয়ে ডাকল, প্রিয়া, আমি এসেছি, আমাকে ক্ষমা করে দে। তারপর কি হয়েছিল কেউ জানে না। পূর্ণিমা বলেছেন তিনি দেখেছিলেন সেই রাতে আকাশে একটি আলোর রেখা দেখা গিয়েছিল। তারপর থেকে আর কোনো অশান্তি নেই। সেই মেয়েটির আত্মা শান্তি পেয়েছে বলে মনে হয়। পূর্ণিমা ও রণজিতের বাড়িতেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। এটি ছিল লোনাভালার সেই কুটিরের ঘটনা। একটি আত্মার বেদনা যে মৃত্যুর পরও শান্তি পায়নি, শেষ পর্যন্ত তার প্রেমিকের কাছ থেকে মুক্তি চেয়েছিল। ভালোবাসা কখনো মরে না, কিন্তু সেই ভালোবাসা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে তা হয়ে ওঠে অভিশাপ। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো মৃত্যুর পরেও কেউ কেউ ফিরে আসে তাদের অসম্পূর্ণ কাজ শেষ করতে। শিয়ালদহের সেই মহিলা আজও তার ছেলের অপেক্ষায়, আর লোনাভালার সেই তরুণী আজও তার প্রেমিকের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। মৃত্যু কি সত্যিই সবকিছুর শেষ, নাকি আরও কিছু বাকি থাকে? চিন্তা করে দেখুন, যখন আপনি রাতে একা কোনো ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে থাকবেন, তখন মনে রাখবেন আপনার আশেপাশে হয়তো আরও কেউ আছে, কেউ যাকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে দেখছে। এবার একটু পিছন ফিরে তাকান, নিশ্চয়ই কেউ নেই, কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন রাত 10টা মানেই অশরীরীর রাত। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো oshoririoofficial@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।